আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম হামিম আল রাফি, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। তো আজকে চলে আসলাম ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের আহ, অধ্যায় 1-এর ফুল শর্ট ভিডিও। আজকে ইনশাআল্লাহ আমরা পুরো চ্যাপ্টারটাই একবারে কমপ্লিট করবো। এখানে আমার ফুল নোট সুন্দর করে আলহামদুলিল্লাহ করা আছে। তো আমরা এখান থেকে ধীরে ধীরে পড়াশোনা করব। আচ্ছা, প্রথমে আমাদের প্রথম টপিক হচ্ছে ব্যবস্থাপনার ধারণা, কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা কি জিনিস? এটা আমি নর্মাল মুখের ভাষায় বোঝানোর চেষ্টা করি। আমরা যে কোনো অর্গানাইজেশন হোক, একটা ব্যবসায়ী অর্গানাইজেশন ধরি। ব্যবসায়ী অর্গানাইজেশনে আমাদের বিভিন্ন রিসোর্সেস থাকে, যে টাকা পয়সা, মানুষ, বাকি যন্ত্রপাতি, হ্যান ত্যান। তো আমরা এই যন্ত্রপাতি গুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করে, সঠিকভাবে কাজে লাগায় আমরা প্রফিট বা আমাদের লক্ষ্য অর্জন করতে চাই। হ্যাঁ, এই যে আমরা চেষ্টা করতেছি এই সব জিনিসগুলোকে ঠিকভাবে কাজে লাগানো, এটাকে বলা হয় ব্যবস্থাপনা। ঠিক আছে, মানে সবগুলো জিনিসকে, মানে একটা অর্গানাইজেশনের বা একটা জায়গার, একটা প্রতিষ্ঠানের সব রিসোর্সেস গুলোকে সুন্দরভাবে ইউটিলাইজ করে যে লক্ষ্যে পৌঁছানোর যে চেষ্টা, যে কার্যক্রম, এটাকে ব্যবস্থাপনা বলা হয়। আবিধানিক এটার কিছু ডেফিনেশন এখানে দেওয়া আছে। এই ডেফিনেশন গুলো আমরা একটু পড়ি, ইনশাল্লাহ আরো ডিটেলসে বুঝতে পারবো। প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে। প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে, যে কথাটা আমি এখনই বললাম। আচ্ছা, এখন প্রয়াস প্রচেষ্টার মধ্যে কি কি জিনিস পড়ে এই বিষয়টা এক্সপ্লেন করে দ্বিতীয় একটা ডেফিনেশন দেওয়া আছে। আর এটাই মূলত প্রপার ডেফিনিশন। হ্যাঁ, নিচেরটা যেটা আছে বা যেটা লিখছি। তো যখন এ নাম্বারে, ক নাম্বারে বা খ নাম্বারে বা গ নাম্বারে বা ঘ নাম্বারে যে কোনো জায়গায় ব্যবস্থাপনার আপনার একটা সংজ্ঞা লিখতে হবে, তখন আপনি অবশ্যই এই দ্বিতীয় সংজ্ঞাটা লিখবেন। আর এমন সিচুয়েশন যেখানে সময় নাই বা অন্য টপিকটা মেন ফোকাস, তখন আপনার হালকা করে একটা ব্যবস্থাপনার একটা সংজ্ঞা লিখতে হবে। তখন প্রথম যে সংজ্ঞাটা দেওয়া আছে, উপরের সংজ্ঞাটা, এটা আপনি লিখবেন। আচ্ছা, দ্বিতীয় সংজ্ঞাটা আমরা করি। উপকরণাদির কার্যকর ব্যবহার করে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে। আচ্ছা, এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, পরিকল্পনা, সংগঠন, হ্যান ত্যান, ফালানা ডিমকানা, এগুলো কি জিনিস? এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। ঠিক আছে, এখন জাস্ট এগুলো একটু মাথায় রাখেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা নিয়ে যদি খ নাম্বারে প্রশ্ন আসে যে ব্যবস্থাপনা কি, একটু ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে এই ডেফিনেশনটা প্রথমে দিতে হবে প্রথম প্যারাতে। তারপরে আমাদের এখান থেকে কিছু ইনফরমেশন দিতে হবে। আবার এই জায়গা থেকে অ্যাডমিশনে মাঝে মাঝে প্রশ্ন আসে। এইচএসসি তে এখান থেকে প্রশ্ন আসতে আমি কমই দেখছি। তো এই প্রথম জিনিসটা একটু পড়ে নিতে হবে নরমালি। তেমন কিছু ম্যানেজমেন্ট, সরি, ব্যবস্থাপনার ইংরেজি হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট শব্দটি আসছে আহ ইংরেজি সমর্থ ম্যানেজমেন্টের ইংরেজির মানে সমার্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল, মানে জিনিসটাকে পরিচালনা করা, সঠিকভাবে চালানো, এটা। ইংরেজি শব্দটি অধিকাংশের মতে ল্যাটিন শব্দ মেনিগেরি থেকে আসছে, যার অর্থ হচ্ছে টু ট্রেন আপ দা হর্সেস, মানে ঘোড়াদের ঠিকভাবে প্রশিক্ষণ দেওয়াকে মেনিগেরি বলা হয়। ঠিক আছে, অর্থাৎ ঘোড়ার প্রশিক ঘোড়াকে প্রশিক্ষিত করে তোলা বা পরিচালনার উপযোগী করে তোলা। এটা এইচএসসি এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, অ্যাডমিশনের সময় আসতে পারে। তো অ্যাডমিশনের যখন প্রিপারেশন নেওয়া হবে, তখন এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এখন এটা একবারে ফুললি স্কিপ করলেও করা যেতে পারে। আচ্ছা, একটি প্রতিষ্ঠানে দু ধরনের উপকরণ থাকে, মানবীয় ও বস্তুগত। একটা হচ্ছে মানব, আর একটা হচ্ছে বস্তু, জিনিসপত্র। মানবীয় উপকরণ বলতে মানুষ বা জনশক্তিকে বোঝায়। একটা টিম, একটা অর্গানাইজেশনের টিম, একজন এই কাজ করলো, একজন ওই কাজ করলো, হ্যান ত্যান, এইগুলা মানুষ রিলেটেড যত কিছু, এর মানুষ। আর বস্তুগত উপকরণ বলতে যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার ও পদ্ধতি বোঝানো হয়। আচ্ছা, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত পরের টপিক গুলোতে আমরা আলোচনা করব। এখন এগুলো জাস্ট মাথায় রাখতে হবে। এদেরকে সংক্ষেপে 6M বলা হয়। ইংলিশে এগুলো যেহেতু এম দিয়ে শুরু হয়, ম্যান, মেশিন, মেটেরিয়ালস, মানি, মার্কেট ও মেথড, এই কারণে এটাকে সংক্ষেপে 6M বলা হয়। এই জিনিসটা থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে, এই জন্য আমি এটা বোল্ড করে দিছি, এটা একটু পড়ে রাখতে হবে।
আর যদি খ নাম্বার প্রশ্ন আসে তো বললাম এইটা এবং নিচের এই দুটা লিখে দিলে ইনশাআল্লাহ 2 মার্ক কনফার্ম। আচ্ছা, কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব। ব্যবস্থাপনা প্রকৃতি বা বৈশিষ্ট্য, নিম্নে এরূপ কতিপয় বৈশিষ্ট্য তুলে ধরা হলো। আচ্ছা, প্রথমেই বলে রাখি এখান থেকে প্রশ্ন কিভাবে আসে। এখান থেকে নরমালি এমসিকিউ খুব একটা আসে না, এখান থেকে বহু নির্বাচনী খুব একটা আসে না। এই সৃজনশীল প্রশ্নের খ নাম্বার মাঝে মধ্যেই এখান থেকে আসে, খ নাম্বার। তো খ নাম্বার যখন আসবে যে ম্যানেজমেন্ট একটি প্রক্রিয়া ব্যাখ্যা করো, বা এমন এমন প্রশ্ন আসতে পারে ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো, বা ব্যবস্থাপনা একটি লক্ষ্যার্জনের উপায় ব্যাখ্যা করো। ঠিক আছে, তো প্রশ্ন আসলে কি করবেন আপনারা, প্রথমেই ব্যবস্থাপনার একটা ডেফিনেশন যেটা আমরা এখানে পড়লাম এই ডেফিনেশনটা আপনাদের লিখে দিতে হবে। তারপর দ্বিতীয় প্যারাতে এইখানে যে কথাগুলো লেখা আছে বা আমি এখন আপনাদের একটু মৌখিকভাবে বুঝাই দিব, এরকম কিছু ভাষা দিয়ে দ্বিতীয় প্যারা এন্ডিং দিতে হবে, মানে লজিকটা দেখাইতে হবে কেন ব্যবস্থাপনা এর নেচার এটা হ্যান ত্যান। তাহলে ইনশাল্লাহ অ্যান্সার করা যাবে। বাকি আমরা এখন টপিকটা পড়বো, তাহলে ইনশাল্লাহ কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, নিম্নে এরূপ কতিপয় বৈশিষ্ট্য তুলে ধরা হলো। বৈশিষ্ট্য কি জিনিস এটা এক্সপ্লেন করার কিছু নাই, সবাই জানি ভাই। এই যে জিনিস এমন, ওই মানুষ এমন, হ্যান ত্যান, তার মধ্যে এই গুণ আছে, তার মধ্যে এই মানে এইগুলাই আর কি ফিচার্স বা নেচার। প্রক্রিয়া বা কাজের সমাহার, প্রসেস অর গ্রুপ অফ অ্যাক্টিভিটিস। প্রসেস কি জিনিস প্রথমে আমরা জানি নিই। পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে প্রক্রিয়া বলে। একটার পর একটা কাজ হবে, ঠিক আছে, তো ধারাবাহিকভাবে কাজ চলতে থাকবে, এগুলাকে প্রক্রিয়া বলা হয়। ব্যবস্থাপনার ক্ষেত্রে লক্ষ্যার্জনের জন্য পরিকল্পনা থেকে শুরু করে সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ কার্যাদি পরস্পর সম্পর্ক রেখে ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। আচ্ছা, এগুলো কি জিনিস, এগুলো বিষয়ে আমরা পরে আলোচনা করবো বলছিলাম, তো এগুলো এখন থাক, বাট মোটামুটি হালকা পাতলা একটু মাথায় রাখতে হবে। এই সবগুলো কাজ জেনে রাখি, একটার পর একটা হয়। হালকা একটু এক্সপ্লেন করে দিই, এক্সপ্লেন না করলে কেমন দেখায়। পরিকল্পনা চিন্তা ভাবনা করা, না থাক পরে এক্সপ্লেন করবো। আচ্ছা, সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম, সোশ্যাল প্রসেস অর অ্যাক্টিভিটিস। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। এরূপ প্রক্রিয়া বলতে ধারাবাহিক কার্য সমষ্টির সাথে সমাজের বা সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের সম্পৃক্ততাকে বোঝায়। আচ্ছা, আমরা যখন কোনো কিছুকে ম্যানেজ করার চেষ্টা করি তখন কি আমরা বস্তুদের ম্যানেজ করার চেষ্টা করি নাকি মানুষদের ম্যানেজ করার চেষ্টা করি, এগুলো চিন্তা ভাবনা করে দেখা যেতে পারে। বিভিন্ন বস্তু আছে, এইসব বস্তুগুলো তখনই ইউটিলাইজ করা যাবে যখন ওই 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 জিনিসগুলোকে একটা মানুষ ইউটিলাইজ করবে, তাই না? ওই মানুষদের আমরা নর্মালি ইউটিলাইজ করি এবং ওই মানুষগুলো যায় বস্তুগুলো ইউটিলাইজ করে। তো এই মানুষ দ্বারা সমাজ তৈরি হয়, এই মানুষ দ্বারা আমরা কাজ করি ম্যানেজমেন্টে। তো এই কারণে ম্যানেজমেন্ট একটা কি সামাজিক প্রক্রিয়া। এটাকে আবিধানিক একটা লাইনে বুঝাই দেওয়া হয়েছে, এই লাইনটা লিখে দিলে বা আমি যেভাবে বললাম এরকম কিছু বা নিজের একটু মাথা খাটায় লেখা যেতে পারে, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, লক্ষ্য অর্জনের উপায়, মিনস অফ অ্যাচিভিং গোল, এখানে বলার কিছুই নেই, এটা ডেফিনেশনে আমরা বুঝে গেছি। ঠিক আছে, যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য এরা রিসোর্সেস গুলো আছে, এইগুলোকে ঠিকভাবে ইউটিলাইজ করার প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে। তো ডেফিনেশন পড়লে বোঝা যাবে এটার কাজ কি। তো এটা আর এক্সপ্লেন করার কিছু নাই, এটা আপনারা এটা একটু পড়ে নিন তাহলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কাজ আদায়ের কৌশল, টেকনিক অফ গেটিং ওয়ার্ক। ঠিক আছে, এটাও এক্সপ্লেন করার কিছু নাই। প্রতিষ্ঠানে নিয়োজিত উপায় উপকরণের কার্যকর ব্যবহারের প্রতি ব্যবস্থাপনা গুরুত্ব আরোপ করে। এর জন্য ব্যবস্থাপনা সব সময় প্রতিষ্ঠানে নিয়োজিত জনশক্তির কাছ থেকে যথাযথ কাজ আদায়ে সচেষ্ট থাকে। আচ্ছা, অর্থনৈতিক সম্পদ, ইকোনমিক রিসোর্সেস, উৎপাদনে কাজে লাগে এমন কিছুকেই সম্পদ বলে। ব্যবস্থাপনা একটি মূল্যবান অর্থনৈতিক সম্পদ, কারণ সকল উপায় উপকরণ কাম্য মানে থাকার পরেও ব্যবস্থাপনা ব্যবস্থাপনা নামক সম্পদের অপ্রতুলতার কারণে বা অপদক্ষতার কারণে লক্ষ্যার্জন সম্ভব হয় না। আচ্ছা, নরমাল একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া যেতে পারে। একটা মানুষ ঠিকভাবে 10,000 টাকা নিয়ে ব্যবসা করতে নামছে, সে সুন্দরভাবে 10,000 টাকা প্রপারলি কাজে লাগাইছে, কাজে লাগায় ও এখন কোটিপতি ব্যবসায়ী। বা আরেকজন অপর দিকে দেখা যায়, তো 1 কোটি টাকা 2 কোটি টাকা নিয়ে নামছে, তো সব উল্টাপাল্টা খাতে ইউজ টিউজ করে সব শেষ।
তো এখানে ওই কথাটাই বলা হয়েছে যে ভাই সঠিক ব্যবস্থাপনা থাকলে 10,000 টাকাতে 20 টাকা ব্যবসা তোলা যায়। ঠিক আছে, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা অনেক জায়গায় ইউজ করা যেতে পারে। তো 20 টাকার টাকা নিয়ে ব্যবসা করতে নামলো একজন, ঠিকভাবে ব্যবস্থাপনাই করতে পারলো না তার রিসোর্স গুলারে, এই কারণে 20 টাকাতে ডাইরেক্ট জিরো বা লসে চলতেছে বা ব্যবসায়ী দাঁড় করাতে পারে না। তো এই জন্য ব্যবস্থাপনা একটা কি অর্থনৈতিক সম্পদ। আচ্ছা, এখানে এইগুলা পয়েন্ট আকারে লিখছি, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারতেছেন। জ্ঞানের পৃথক শাখা, সেপারেট ব্রাঞ্চ অফ নলেজ। এই যে মানুষকে কেমনে ম্যানেজ করবো হ্যান ত্যান, এগুলো জানার বিষয়, এগুলোর জন্য বই পড়তে হয়, এগুলো ব্যাপারে অনেকে অনেক রিসার্চ লিখছেন, অনেক মনীষীরা যারা অনেক বড় বড় ফ্যাক্টরিতে কাজ করছেন, অনেক বড় বড় জায়গায় মানে মানুষকে ম্যানেজ করছেন, তো এই তারা বই লিখে গেছেন, এই বইগুলো সব আমরা এখন পড়াশোনা করতেছি। আমি যেমন বিবিএ করতেছি ম্যানেজমেন্ট নিয়ে, হ্যাঁ। তো এটা এটা হচ্ছে সেপারেট ব্রাঞ্চ অফ নলেজ এখন হয়ে গেছে, এটা জানার বিষয়, এখানে আমরা পড়াশোনা করি। এখন ইউনিভার্সিটি তো এটা একটা সাবজেক্ট, ঠিক আছে, নর্মালি এমনিতে এই বিষয়ে অনেকগুলো বই টই তো আসি। তো সেপারেট ব্রাঞ্চ অফ নলেজ কিনা এই বিষয়ে তো নিঃসন্দেহে কিছু বলার আর কিছু নেই। জ্ঞানের পৃথক শাখা হিসেবে ব্যবস্থাপনা সর্বত্রই স্বীকৃত, শর্ট বলা যেতে পারে, বাকি এক্সপ্লেন করতে হলে আমি যেমন এক্সপ্লেন করলাম ওগুলো লেখা যেতে পারে এক্সামের খাতায় যদি আসে, নর্মালি আসে না অবশ্য। আচ্ছা, সর্বজনীনতা, ইউনিভার্সালিটি, ব্যবস্থাপনা সব জায়গায় কাজে লাগে। ইউনিভার্সাল মানে সব জায়গায়, সব। তো ব্যবস্থাপনা সব জায়গায় কাজে লাগে, পরিবার থেকে শুরু করে একটা বৃহৎ প্রতিষ্ঠান, একটা দেশ চালানো বা পুরো পৃথিবী চালানো, হ্যাঁ, সব জায়গায় ব্যবস্থাপনা কাজে লাগে। এই জন্য ব্যবস্থাপনাকে বলা হয় সর্বজনীন। এই বিষয়ে আমরা লাস্টে আরো ডিপলি পড়াশোনা করবো, এখান থেকে মাঝে মাঝে খ নাম্বার প্রশ্ন আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো এখানেও আছে, নেক্সট আমরা সেপারেট টপিকও পড়াশোনা করবো এটার উপরে। একটু পড়াশোনা পড়ে দেখি। সর্বজনীন বলতে সর্বত্রই প্রয়োগযোগ্যতা বা উপযোগিতা থাকাকে বোঝায়, যেটা এখন বললাম। গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন, সক্রেটিস আপনারা হয়তো চেনেন, ব্যবস্থাপনা সর্বজনীন, অর্থাৎ দলবদ্ধ যে কোনো প্রচেষ্টায় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ, অনস্বীকার্য, মানে এটা অস্বীকার করাই যাবে না, ঠিক আছে। এই সক্রেটিস সাহেব যে বলেছেন যে ব্যবস্থাপনা সর্বজনীন, এই কথাটা কিন্তু মাঝে মাঝে এমসিকিউতে আসে এইচএসসি তে। তো এই কথাটা এই জন্য আমি বোল্ড করে দিছি, আপনাদের এটা পড়ে রাখতে হবে। আমাদের নেক্সট টপিক হচ্ছে 1.3, ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। এই টপিকটা আপনারা ফুললি স্কিপ করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি এইচএসসি তে এখান থেকে ইনশাআল্লাহ কোনো প্রশ্ন আসবে না, ইনশাআল্লাহ। এখান থেকে যে প্রশ্নগুলো আসে ওটা অ্যাডমিশনে আসে, অ্যাডমিশনে পড়া, অ্যাডমিশনের টাইমে যা পড়বেন। এইসব আজারা জিনিসপত্র নিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই, এখানে অনেক ডিপ ডিপ ইনফরমেশন আছে, অনেক কিছু আছে, এগুলো পড়তে গেলে অনেক সময় নষ্ট হবে। অথচ এগুলো থেকে অ্যাডমিশনে কোনো, সরি, এইচএসসি তে কোনো কাজেই লাগবে না, অ্যাডমিশনে যখন যাবেন তখন পড়াশোনা করে নিন। তো এই টপিকটা আমি এখন স্কিপ করবো। আপনারা চাইলে জাস্ট একবার রিডিং করে রেখে দিতে পারেন, রিডিং করার টাইম ওয়েস্ট। যাই হোক, আচ্ছা, 1.4 হচ্ছে ব্যবস্থাপনার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা কেন প্রয়োজন, মোটামুটি আমরা বুঝতেই পারতেছি ব্যবস্থাপনা কেন প্রয়োজন। এখান থেকেও খ নাম্বারে মাঝে মাঝে প্রশ্ন আসে যে ব্যবস্থাপনা প্রপার ইউটিলাইজেশন কি, উপকরণাদি সুষ্ঠু ব্যবহারে কেন প্রয়োজন ব্যাখ্যা করো। তখন আমাদের এখানে কিছু কথা লিখে দিতে হবে, ঠিক আছে। তা আমি এখন এখানে রিডিং করে পড়ে শোনাবো না ছোট বাচ্চাদের মতো, এখন জাস্ট আমি একটা করে টপিক ধরবো, মৌখিক ভাবে এক্সপ্লেন করবো, চলে যাবো। বাকি এখানে নোট গুলো আছে, এই নোটটা যদি আপনারা চান ফুল পিডিএফ আকারে নিবেন, তো কমেন্ট সেকশনে 2-3টা কমেন্ট করে দিবেন, আমি ইনশাল্লাহ গুগল ড্রাইভে আপলোড করে ওটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। বাট ফর শিওর কয়েকটা কমেন্ট আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, উপকরণাদির সুষ্ঠু ব্যবহার, প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, এই বিষয়ে আমরা অনেক আলোচনা করছি, বলার কিছু নাই। ব্যবস্থাপনা ঠিকভাবে রিসোর্সেস গুলা ইউটিলাইজ করার জন্যই কাজ টাজ করে, ঠিক আছে। দক্ষতা বৃদ্ধি, ইনক্রিজ অফ এফিসিয়েন্সি, এটা কেমনে করে? দক্ষতা হলো কম কম খরচ, কম ইনপুট দিয়ে বেশি কাজ বা বেশি ফল বের করার প্রচেষ্টা। এবং ব্যবস্থাপনা, সরি, দক্ষতা হলো কম খরচ ইনপুট এ বেশি কাজ বা ফল আউটপুট লাভের সামর্থ্য। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কাজের দক্ষতা বৃদ্ধি করে, কারণ উত্তম ব্যবস্থাপনার অধীনে এর প্রতিটি জনশক্তির দক্ষতা বাড়ে। ঠিকভাবে ব্যবস্থাপনা করলে ভাই দক্ষতা ফর শিওর বাড়বে, এখানে আর বলার কিছু নেই, এটাই আর কি। আচ্ছা, শৃঙ্খলা প্রতিষ্ঠা, যেখানে প্রপার ম্যানেজমেন্ট, প্রপার ব্যবস্থাপনা থাকবে ওখানে অবশ্যই শৃঙ্খলা থাকবে। এই বিষয়ে মোটামুটি হালকা পাতলা এখানে কথা লেখা আছে, তোমরা আপনারা পড়ে নিন।
আচ্ছা, উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা, এস্টাবলিশমেন্ট অফ কার্ডিয়াল রিলেশনশিপ। একটা প্রতিষ্ঠানে ঠিকভাবে যদি সবাইকে ম্যানেজ করা হয়, সবাইকে ঠিকভাবে মূল্যায়ন করা হয়, সবাইকে তার সঠিক কাজে লাগানো হয়, অবশ্যই একটা সুন্দর একটা সম্পর্ক মানুষের মাঝে তৈরি হবে। এটা এখানে বলা হয়েছে, আপনারা পড়ে নিন, এখানে আমি আর পড়ে শোনাইলাম না। আচ্ছা, কর্ম কর্মসংস্থান সৃষ্টি, ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি। আচ্ছা, এটা একটু আর ডাইরেক্টলি ইম্প্যাক্ট করে না, বাট ইনডাইরেক্টলি ইম্প্যাক্ট করে। কিভাবে? একটা সংগঠন যখন তার মধ্যে প্রপার ব্যবস্থাপনা থাকবে, যখন প্রপার ব্যবস্থাপনা থাকবে তখন কি হবে, তখন ওই সংগঠনটা কি হবে, আরো বৃদ্ধি পাবে, আরো বড় হবে, তাদের আরো আরো ব্রাঞ্চ তৈরি হবে, আরো আরো এমপ্লয় প্রয়োজন হবে, সাইজ বড় হবে। যখন সাইজ বড় হবে, আরো আরো ব্রাঞ্চ খুলবে, তখন কি হবে, তাদের আরো আরো মানুষ প্রয়োজন হবে তাদের কার্যক্রমটা চালানোর জন্য। ঠিক আছে না? যখন আরো আরো মানুষ প্রয়োজন হবে, তো কি হবে, আরো আরো মানুষ মনে করেন যে জব পাবে। এই কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, আশা করি ইম্পর্টেন্স অফ ব্যবস্থাপনার গুরুত্ব আপনারা বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট টপিকে যাই। ওই যে 6M নিয়ে পড়াশোনা করলাম, ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ, ভেরিয়াস রিসোর্সেস অফ ম্যানেজমেন্ট। রিসোর্সেস বলতে কি বোঝায়, যেগুলো নিয়ে আমরা প্রতিষ্ঠানে বা যে কোনো জায়গায় কাজ করি, এগুলো কি কি? টেরি ফ্র্যাঙ্কলিন, এন হবে, পি ভুল করে চলে আসছে, মেবি, তো জানা আছে। টেরি ফ্র্যাঙ্কলিন, টেরি ও ফ্র্যাঙ্কলিন হবে মেবি। আচ্ছা, সমস্যা নেই, ইনশাল্লাহ দেখে নিতে হবে। টেরি ফ্র্যাঙ্কলিন, যাকে 6M নামে সংক্ষেপে প্রকাশ করেছেন, নিম্নে এরূপ উপকরণ সমূহ আলোচনা করা হলো। টেরি ফ্র্যাঙ্কলিন একজন এই ব্যবস্থাপনার মানে এই বিষয়ে তারা রিসার্চ করতেন। তিনি যে এটাকে 6M বলছেন, এই কথাটা নর্মালি অ্যাডমিশনে মাঝে মাঝে চলে আসে, এইচএসসি তে ইনশাল্লাহ আসবে না, বাকি মনে রাখলে পারলে তো ভালোই, একবারে কাজ হয়ে গেল। এইগুলো কি? এক, মানুষ, এই যে মানুষ দ্বারা এই কাজটা হচ্ছে, একজন ওয়ার্কার আছে, একজন ম্যানেজার আছে, একজন সিইও আছে, সিএফও আছে, হ্যান ত্যান, এইগুলো একটা টিম আছে, একটা কমিটি আছে, এইগুলো একটা প্রতিষ্ঠানে যা কিছু আছে মানুষ রিলেটেড সবকিছু হচ্ছে ম্যান। আচ্ছা, মালামাল, মালামাল বলতে উপকরণ, উপাদান বা বিক্রয় কার্যে অথবা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার্য কাঁচামাল বা প্রস্তুত পণ্যকে বোঝায়। বিভিন্ন ধরনের কাঁচামাল, র মেটেরিয়ালস, আবার যেগুলো বেচবো এগুলাকেই আমরা কি মেটেরিয়ালস মনে করি, বোঝা যায়। যন্ত্রপাতি, যন্ত্রপাতি মানে কি, যেগুলো আবার কি বিভিন্ন জিনিসপত্র ঠিকঠাক করতে কাজে ব্যবহার হয়, বা যদি ফ্যাক্টরি হয়, ফ্যাক্টরি ওই প্রোডাক্ট গুলা কেমন যেই মেশিন দ্বারা তৈরি হয় ওগুলাকেই কি যন্ত্রপাতি বলা হয়। এখানে এক্সপ্লেন করার কিছু নাই, সুন্দর একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে, এগুলো মুখস্থ করে নিতে হবে, এক কথায় মুখস্থ করে নিতে হবে, বা ভালোভাবে কনসেপ্টটা বুঝে নিতে হবে, যাতে এক্সামে আসলে সুন্দর করে লেখা যায়। আচ্ছা, অর্থ, মানি, অর্থ মানে ক্যাপিটাল। ঠিক আছে, যে কোনো কাজ করি টাকা পয়সা প্রয়োজন আছে, যে কোনো ব্যবসা করি টাকা পয়সা প্রয়োজন আছে, এটাই হচ্ছে একটা রিসোর্স। ঠিক আছে না? তো মার্কেট, বাজার, বাজার বলতে কিন্তু নর্মাল আমরা যে কাঁচা বাজার কিনতে যাই ওই বাজার। বাজার বলতে আমাদের কাস্টমার, যে কাস্টমার, যে মানুষরা আমাদের প্রোডাক্ট কিনবে, সেগুলোকে বাজার বলে, মানে ইকোনমিক সেন্সে। ঠিক আছে, মানে ইকোনমিক্স এর সেন্সে, বা ব্যবসা না, মানে ইকোনমিক্স এর সেন্স আছে। এটা আমি একটু ডেফিনেশন করে দিই। বাজার হলো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থান বা এলাকায় কোনো পণ্য বা সেবার বিদ্যমান ও সম্ভাব্য চাহিদার সমষ্টি। চাহিদা কাদের হয়? মানুষের হয়। তো এই মানুষ যারা কিনে বা কিনতে পারে আমাদের প্রোডাক্ট, এদের নিয়ে আমাদের মার্কেটটা তৈরি হয়। আচ্ছা, মেথড, কার্য সম্পাদনের কার্য সম্পাদনের জন্য গৃহীত কার্যক্রমকে পদ্ধতি বলা হয়। এই যে এক এক কোম্পানির এক এক স্টাইল আছে কাজ করার। একজন হাতে মনে মনে করেন যে কি বলে, চকলেট বানাচ্ছে হাতে, তারা ছোট পরিসরে বানায়, অনেক সুন্দর করে বানায়। আবার দেখা যায় যে একটা বিশাল বড় কোম্পানি, সবকিছু অটোমেশন, সবকিছু মেশিনে, তারা সুন্দর করে একবারে মেশিনের মধ্যে দিয়ে চকলেট মকলেট বানায় একবারে তাদের ব্যবসাটা রান করতেছে। তো এই যে এক এক কোম্পানির এক রকম স্টাইল আছে কাজ করা, এই স্টাইলটাকে মেথড বলে। আচ্ছা, এখন আমরা চলে আসি, আমাদের ইনশাল্লাহ বুঝতে পারছেন আপনারা, এখন আমরা চলে আসি 1.6, ব্যবস্থাপনার কার্যাবলী বা ব্যবস্থাপনা প্রক্রিয়া, ফাংশনস অফ ম্যানেজমেন্ট এন্ড ম্যানেজমেন্ট প্রসেস।
এটা খুবই একটা আনইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে কোনো প্রশ্ন তেমন আসে না। আচ্ছা, এখান থেকে মাঝে মাঝে এ নাম্বার প্রশ্ন আসে। হ্যাঁ, এ নাম্বার প্রশ্ন আসে। সো এই এ নাম্বার প্রশ্ন আসলে এগুলো ডেফিনেশন কিন্তু লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানে আগের টপিকের কথা বলতেছি। এখান থেকে কোনো প্রশ্ন কিছুই আসে না। ও সরি 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 সরি, আমি মিস্টেক করলাম। আহ এখান থেকে নর্মালি বেশি 50% ক নাম্বার ঘ নাম্বার প্রশ্ন আসে। আচ্ছা, তো এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আমার মিস্টেক হয়েছে। প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের প্রয়াস বা প্রচেষ্টাকেই ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রধান কার্যালয় আলোচনা করা হলো। এই যে আমরা প্রথমে পড়লাম না যে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, হ্যান ত্যান, কিছু বোঝা গেল না, তো ওইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো। পরিকল্পনা পরিকল্পনা আমরা কিন্তু পড়লে মোটামুটি বুঝতে পারি চিন্তা ভাবনা করার রিলেটেড কিছু একটা হবে। এটা ডেফিনেশন হচ্ছে ভবিষ্যতে কি হবে তা আগাম ঠিক করাকেই পরিকল্পনা বলে। এই ডেফিনেশন, এটা কিন্তু ডেফিনেশন, হ্যাঁ, বা সংজ্ঞা। এই সংজ্ঞাটা ফর শিওর মুখস্থ থাকতে হবে, ছাড়া মুখস্থ, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। এখানে যে ডেফিনেশন গুলো আছে, সংগঠনের ডেফিনেশন বা কর্মসংস্থার ডেফিনেশন, যেগুলো আমরা এখন আলোচনা করব, এগুলো আমি মৌখিকভাবে অনেক কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এই ইনফরমেশন গুলো কিন্তু ফর শিওর মুখস্থ থাকতে হবে। বই টই সবকিছু কাইটা কুইটা যেটা একবারে না লিখলেই লাগ, ওইগুলো এখানে আছে। এগুলো যদি স্কিপ করেন আপনারা তাহলে শেষ। তাহলে সমস্যা। আচ্ছা, এটা নিয়ে একটু আলোচনা। ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ হলো পরিকল্পনা। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। আমরা যে পরিকল্পনা করলাম, এই কাজটা এমনি করবো, এই কাজটা এমনি করবো, পরে যখন ওই কাজটা করতে যাব, আগে আমরা চিন্তা করে রাখছি যে ভাই এই কাজটা এমনি করবো, অমনি আমরা অ্যাপ্রোচ করবো, তাই না? এই জন্য এটা হচ্ছে ভিত্তি। পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থাপনার অন্যান্য কাজ ধারাবাহিকতা মেনে সম্পূর্ণ হয়। আচ্ছা, সংগঠন, অর্গানাইজেশন। গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণাদিকে সংগঠন ও কাজে লাগানোর উপযোগী করাকেই সংগঠন বলে। আরেকবার পড়ি। গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণাদিকে সংগঠিত ও কাজে লাগানোর উপযোগী করাকেই সংগঠন বলে। আচ্ছা, বইয়ে এই ডেফিনেশনটা দেওয়া ছিল। এই ডেফিনেশন আমার খুব একটা পছন্দের না, আমি সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, প্রথমেই আমরা পড়ছিলাম যে রিসোর্সেস দুই ধরনের হয়। এক হচ্ছে মানুষ, বাকি সব বস্তু। বস্তুর মধ্যে টাকা পয়সা, মেটেরিয়ালস, যন্ত্রপাতি, মেশিন, এগুলো আছে। এখন যতগুলো বস্তু আছে, এই বস্তুগুলোরে কারা ম্যানেজ করে বা কারা চালায়? মানুষ চালায়। এই মানুষগুলোকে একটা সংগঠনে বিভিন্ন জায়গায় কাজে লাগানো, যেমন যে ওয়ার্কার হওয়ার যোগ্যতা রাখে তাকে ওয়ার্কার বানায় দিলাম, যে ম্যানেজার হওয়ার যোগ্যতা রাখে তাকে ম্যানেজার বানায় দিলাম, যে ফুল প্রতিষ্ঠানটা চালানোর যোগ্যতা রাখে, দিক নির্দেশনা দেওয়ার যোগ্যতা রাখে, তাকে সিইও বানায় দিলাম। এটাকেই সংগঠন বলা হয়। এবং এই মানুষটাই পরে দেখা যায় এই প্রতিষ্ঠানে যে বস্তুগত যে রিসোর্সেস গুলো আছে, এগুলো ইউটিলাইজ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন কথাটা আমার। দায়িত্ব, ক্ষমতা নির্দেশ করে দেওয়া হয়, যে কথাটা এখনই বললাম। একের সাথে অন্যের সম্পর্ক বলে দেওয়া হয়। কিভাবে? আচ্ছা, একজন ওয়ার্কার, সে কার সাথে কথা বলবে? তার ম্যানেজারের কাছে। একজন মিড লেভেল ম্যানেজার, সে কার সাথে কথা বলবে? টপ লেভেল ম্যানেজারের কাছে। তো কার সাথে কি সম্পর্ক? টপ লেভেল ম্যানেজারের আন্ডারে কে আছে? ম্যানেজার। সিইওর আন্ডারে কে আছে? ম্যানেজার। ঠিক আছে? তাহলে ম্যানেজারের আন্ডারে কে আছে? ওয়ার্কার। ঠিক আছে? আবার ওয়ার্কারের উপরে কে আছে? ম্যানেজার। ম্যানেজারের উপরে কে আছে? সিইও। তো এইভাবে আর কি একে অপরের সম্পর্কটা নির্দেশ করে দেওয়া হয় ব্যবস্থাপনায়। এর উদ্দেশ্য অনুযায়ী কাজকে বিভাগ করা হয় এবং উদ্দেশ্য অনুযায়ী কাজকে বিভাজন করা হয়। আচ্ছা, এটা আর কি 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 দ্বারা বোঝাবো? যা যেটা উদ্দেশ্য, কি উদ্দেশ্য অর্জন করতে চাচ্ছি, হ্যান ত্যান। তো এটার উপরে এক একজনকে এক এক কাজ দেওয়া হয়। আচ্ছা, আমি একটু পানি খাইয়ে নিই। আচ্ছা, ৩, কর্মসংস্থান। কর্মসংস্থান কি জিনিস? এই যে প্রতিষ্ঠানে আমরা ঠিক করলাম যে ভাই বিভিন্ন পজিশন হবে, একজন সিইও হবে, একজন ম্যানেজার হবে, একজন ওয়ার্কার হবে। এখন এই সিইও
বা ম্যানেজার বা ওয়ার্কার, এর জন্য মানুষ প্রয়োজন। এই মানুষকে কেমনে আমরা খুঁজে বের করে প্রতিষ্ঠানে ওই কাজ ওই জায়গায় সেট করব, এই সেট করার প্রক্রিয়াকে স্টাফিং বলে বা কর্মসংস্থান বলে। ঠিক আছে, এটার একটা আবিধানিক সুন্দর একটা ডেফিনেশন এখানে লেখা আছে, ডেফিনেশন পড়ে একবার শোনাচ্ছি। তবে ডেফিনেশন না বুঝলে কিছু না, বুঝে এখন দিয়ে দিছি মানে সুন্দর করে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানের জন্য যোগ্য দক্ষ কর্মবাহিনী গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও উন্নয়নের কাজকেই কর্মসংস্থান বলে। ব্যবস্থাপনার উপকরণ সমূহের মধ্যে জনশক্তি সব থেকে গুরুত্বপূর্ণ। একটা কোম্পানির মধ্যে যে কোম্পানিতে ভালো একটা টিম হবে, ভালো একটা ভালো মানুষ থাকবে, ওই কোম্পানি সামনে বাড়াবে, এটাই স্বাভাবিক। এই কথাটাই এখানে বলা হয়েছে। প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মবাহিনী গড়ে তোলা ও সংরক্ষণ প্রয়োজন। এই কাজটাই স্টাফিং করে থাকে, সরি কর্মসংস্থান করে থাকে। আচ্ছা, 4 নং হচ্ছে নেতৃত্ব বা নেতৃত্ব দান, লিডিং। এই যে মানুষ আমরা নিলাম, এই মানুষগুলোকে ঠিকভাবে চালাইতে হবে না, চালানোর জন্য কি করতে হবে? তাদেরকে লিড দিতে হবে, তাদেরকে তাদের তাদের উপরে লিডের বাংলা কি? নেতৃত্ব দিতে হবে। এখানে দেওয়া আছে, আমি জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, কোন এটা ডেফিনেশন কি? কোন দল বা গোষ্ঠীর আচরণ বা কাজকে লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার কৌশলকে নেতৃত্ব বলে। একটা টিমকে আমি লিড দিব, ভাই চলো আমরা, ফুটবল টিমকে যদি একটা লিডার থাকে, একজন ক্যাপ্টেন থাকে, ক্যাপ্টেন কি করে? ওই ইয়াকে লিড দেয়। কেন লিড দেয়? এই তুমি এমনি থাকো, তুমি এমনি করো, এই করো সেই করো, কিসের জন্য? ম্যাচটা জিতার জন্য। একটা ব্যবসায়ী, ব্যবসার মধ্যে যখন একটা লিডার থাকে, টিমের একটা লিডার, একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে, সেই টিমের কাজ হচ্ছে ভাই সর্বোচ্চ তাদের এফোর্ট দিয়ে ব্যবসাকে আগায় নিয়ে যাওয়া। ম্যানেজারের কাজ কি? এই তুমি এটা করো ম্যানেজার, তুমি ওটা করো, হ্যান করো, ত্যান করো, এইভাবে করো, সেভাবে করো, বা নিজের কাজের মাধ্যমে বুঝায় দেওয়া, বুঝায় তার এই লক্ষ্যে লক্ষ্যে পৌঁছানো, এটাকে লিডিং বলা হয়। এই কথাটা এখানে বলা হয়েছে। যিনি বা যারা এরূপ প্রয়াস চালান তারাও তাদেরকে নেতা বলা হয়ে থাকে। আচ্ছা, নেতা কাদের বলা হয়ে থাকে? এই বিষয়ে মাঝে মাঝে ক নাম্বারে প্রশ্ন আসে, আমার যতদূর মনে আছে। এই জন্য লিখতে হবে, প্রথম যদি প্রশ্ন আসে লিডার কাকে বলে, ঠিক আছে, তখন এই লিডিং এর, সরি নেতা কাকে বলে, তখন এই যে নেতৃত্ব বা নেতৃত্ব দানের ডেফিনেশন প্রথমে লিখতে হবে এখানে। হ্যাঁ, লেখার পর নেক্সটে লিখে দিতে হবে, যিনি বা যারা এরূপ প্রয়াস চালান তারা বা তাদেরকে নেতা বলা হয়ে থাকে। আচ্ছা, নেতৃত্ব দানের বিষয়টি ব্যবস্থাপনার ব্যাপক অর্থবোধক শব্দ। ব্যবস্থাপনা, নির্দেশনা, পেশনা ও সমন্বয় কাজ নেতৃত্বের অন্তর্ভুক্ত বলেই গণ্য করা হয়। আচ্ছা, এই নেতৃত্বের ভিতরে আরো 3টা জিনিস আছে, যেমন নির্দেশনা দেওয়া, কর্মীদের নির্দেশনা দেয়, তুমি এমনি কাজ করো, অমনি কাজ করো। এদিকে আবার মোটিভেশন, পেশনার হয়তো তোমরা অনেকেই জানবা না, এর ইংরেজি হচ্ছে মোটিভেশন। মোটিভেশন ইনশাল্লাহ বাঙালিরা এখন যেটা সবাই জানে, সমস্যা নাই। আর হচ্ছে সমন্বয় কাজকে, সমন্বয় কাজকে নেতৃত্বের অন্তর্ভুক্ত বলেই গণ্য করা হয়। তো নেতৃত্বকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? তো এগুলো নিয়ে এখন আলোচনা করি। নিম্নে নেতৃত্বের আওতাধীন ব্যবস্থাপনা কাজসমূহ উল্লেখ করা হলো। কি কি পড়লাম? এই 3টা আছে, নির্দেশনা আছে, নেতৃত্বের আন্ডারে কিন্তু, হ্যাঁ, নির্দেশনা আছে, পেশনা আছে, কি আছে, সমন্বয় সাধন আছে। আচ্ছা, আমার মনে হয় এটা একটু সরাই দিলে ভালো হয়, এছাড়া মনে হচ্ছে এটা একই লেভেলের জিনিস, হালকা একটু যদি সরাই দিতাম। এখন আমার মনে হচ্ছে পারফেক্ট আছে। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করি, আমার পছন্দ হচ্ছে না, থাক, আগের মতোই থাক। আচ্ছা, নির্দেশনা, ডাইরেক্টিং ও অধস্তন জনশক্তিকে প্রয়োজনীয় নির্দেশ দান, তত্ত্বাবধান, উপদেশ ও পরামর্শ প্রদান এবং অনুসরণ, ফলো আপ কার্যকে নির্দেশনা বলে। নির্দেশনা কি জিনিস সুন্দর করে এক্সপ্লেন করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে ডেফিনেশনে লিখতে হবে, লিখে দিবেন। ডেফিনেশন গুলো একটু হার্ড ভাষায় লেখা, তবে যা আছে মোটামুটি হালকা পাতলা একটু মুখস্থ করে এক্সামে মারি দিলে হয়ে যায়। তো ভাই আমি যেটাকে ঠিক মনে করি ওটাই বলতেছি। হ্যাঁ, কিছু এগুলো এগুলো জিনিস, কিছু জিনিস আছে বোঝা, বুঝতে হবে, না বুঝে এগুলো মুখস্থ করার কিছু নেই। বাট বোঝার পর এইগুলো আসলে মুখস্থ করা ছাড়া, মানে মুখস্থ করাটাই বেস্ট ওয়ে। 4-5টা ডেফিনেশন পড়বো, সময় লাগাবো, হ্যান করবো, ত্যান করবো, এত প্রয়োজন নেই। একটা ডেফিনেশনে 2 মিনিট লাগাবো, মুখস্থ করবো, শেষ। 2 বছরের জন্য কাজ শেষ। 2 বছর পরে এক্সামে লিখে দিয়ে আসবো, বারবার এক্সামের সময় একবার পড়ে নিবো, তাহলেই হয়ে গেল।
তো এই ডেফিনেশন গুলো একটু মুখস্থ করে নিলে বেটার। আচ্ছা, কারণ যে আমার যাই বলুক ভাই সমস্যা নেই, আমি না বুঝে মুখস্থ করার কথা বলতেছি, বাট মুখস্থ করতে হবে। তাছাড়া আপনি সময় নষ্ট করতেছেন হুদাই হুদাই। বুঝে কি করবেন যদি এক্সাম লিখতে না পারেন? টোটাল টাইম ওয়েস্ট। যোগ্য জনবল থাকলেও তাদের কাছে কাজের প্রত্যাশা করা যায় না, কারণ তাদের পরিচালনা করতে হয়। ঠিকভাবে পরিচালনা না করলে ভাই কাজ পাওয়া যায় না। কি কাজ করবে এ বিষয়ে সব সময় আদেশ নির্দেশ প্রদান করতে হয় এবং তারা সঠিকভাবে কাজ করছে কিনা তা তত্ত্বাবধান করতে হয়। মানে এটা তো নর্মাল সাধারণ আমরা সবাই জানি বুঝি, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখন আমরা পড়াশোনা করব পেশনা বা মোটিভেশন কাকে বলে এই বিষয়ে। মোটিভেশন মানে কি? তোমার বোনাস দিব, তুমি ঠিকভাবে কাজ করো তোমার বোনাস দিব, তুমি ঠিকভাবে কাজ করো তোমার এক্সট্রা টাকা দিব। ঠিক আছে, তুমি যদি 2 দিনের কাজ তুমি একদিনে করে দিতে তোমার ডবল টাকা দেবে। এইগুলো দিয়ে দেবা। শোনো, বা কেউ একজন হচ্ছে ঠিকভাবে কাজ করতেছেন, অনেক অনেক বোকা টোকা দিয়ে ভরাই দিলাম, ঠিক আছে, তো মন খারাপ টন খারাপ করে যে আমার গালি টালি খাবো বসের, ভাই আমি ঠিক মতো কাজ করি। বা একজন ঠিকভাবে কাজ করে প্রশংসা দিয়ে ভরাই দিলাম, ও বলছে না না ঠিকভাবে কাজ করলে বস তো আমার প্রশংসা দেয় হ্যান ত্যান, দশজন ঠিকভাবে কাজ করি। এইগুলাই মোটিভেশন। একটা ডেফিনেশন আমরা পড়ে নিই। অধস্তন কর্মীদের কাজের প্রতি অনুপ্রাণিত বা স্বেচ্ছা প্রণোদিত করার কাজকে পেশনা বলে। তাদেরকে, তারা যাতে তাদের কাজটাকে সুন্দরভাবে করে, এই করার জন্য তাদেরকে একটা মানে পুশ করা, তাদেরকে ওই দিকে ধাক্কা দেওয়া, ঠিক আছে, এটাকেই মোটিভেশন বলা হয়। মোটিভেশন নাম পড়লে বোঝা যায় মোটিভেশন কি জিনিস, এটা আবার ডেফিনেশন দিতে গেলে আবার ঝামেলা। যাই হোক, সুন্দর করে ডেফিনেশন দেওয়া আছে এখানে, এটা মুখস্থ করে নিলেই হবে। পেশনা কর্মের মূল কেন্দ্রবিন্দু হলো মানব শক্তি। মানব শক্তিকে মোটিভেশন করতে হয়, দিতে হয়। পেশনা কর্মের প্রভাব মনের ওপর, মানে এটা মন দ্বারা রিলেটেড, মানুষের মনকে প্রফুল্ল রাখতে হবে হ্যান ত্যান যে বললাম। মানুষের অভাব বা চাহিদার ফলে তাদের মাঝে যে তাড়না সৃষ্টি হয়, পেশনা সেই তাড়না পূরণ করে। আচ্ছা, এটা একটু এক্সপ্লেন করি। আমরা একজন মানুষকে আপনি ওই জিনিসটা দিয়ে মোটিভেট করতে পারবেন যে জিনিস তার কাছে নাই। ফর এক্সাম্পল, একজন মানুষের কাছে কোটি কোটি টাকা আছে, ওর টাকা পয়সার প্রয়োজন নাই। আপনি তাকে যদি বলেন তুমি ঠিকভাবে কাজ করো তাহলে আমি তোমার 10 টাকা এক্সট্রা দিব, সে বলে হ্যাঁ আমি তোমার টাকা নিয়ে কি করবো, আমার প্রয়োজন নেই। বা একজন মানুষ যে 50 টাকা 60 টাকা কামায়, ধরলাম একটা লোয়ার লেভেল ওয়ার্কার বা কিছু, তাকে যদি বলা হয় আলহামদুলিল্লাহ, তাকে তাকে যদি বলা হয় যে ভাই তুমি ঠিকভাবে কাজ করো তোমারে 60 টাকার জায়গায় 70 টাকা দেবো, সে সুন্দরভাবে কাজ করে দিবে, কারণ তার একটা প্রয়োজন। ঠিক আছে না, তো এই কথাটাই মোটামুটি এখানে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার আবার হাঁচি শুরু হলে শেষ হয় না। আচ্ছা, সমন্বয় সাধন, কোঅর্ডিনেশন, বিভিন্ন ব্যক্তি বা বিভাগের কাজকে এক সূত্রে গঠিত বা সংযুক্ত করার কাজকে সমন্বয় বলা হয়। আচ্ছা, এটা আমি সুন্দরভাবে একটু এক্সপ্লেন করি। দেখা যাচ্ছে একটা ব্যবসার মধ্যে দুটা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট। সেলস ডিপার্টমেন্ট 10টা প্রোডাক্ট সেল করতে পারে। এখন প্রোডাকশন ডিপার্টমেন্ট মনে করেন যে একবার ধামাধাম 2000টা প্রোডাক্ট বানায় ফেলছে। 2000টা প্রোডাক্ট সেলস ডিপার্টমেন্ট সেল করতে লাগবে তাদের 200 বছর। তো এটা তাদের সমন্বয় হলো? বোঝায় বোঝায় রিসোর্স নষ্ট হবে না, এত প্রোডাক্ট ওয়্যার হাউসে রাখা, ওয়্যার হাউস আছে কিনা সেটা একটা বিষয়। এই সবগুলোর মধ্যে একটা সমন্বয় প্রয়োজন, এই সমন্বয় করাকেই কোঅর্ডিনেশন বলা হয়। এখানে আরো কথাবার্তা বলা আছে, যেমন সমন্বয়, দলীয় প্রচেষ্টা, ঐক্য, হ্যান ত্যান। যাই হোক, এগুলো আর বলার কিছু নেই, মোটামুটি বুঝতে পারছেন আপনারা, এগুলো পড়ে নিয়ে নিজেরা পড়ে নিতে হবে, বোঝানোর কিছুই নাই। কন্ট্রোলিং এর একটু বোঝানোর বিষয় আছে, লাস্টে আসছে কন্ট্রোলিং। পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানে কার্যাদি সম্পূর্ণ হয়েছে কিনা তা পরিমাপ, বিচ্যুতি ঘটলে তার কারণ নির্ণয়, ও বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলে। আচ্ছা, পরিকল্পনা, এটাকে এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। ফর এক্সাম্পল, বছরের শুরুতে একটা ব্যবসা এটা চিন্তা ভাবনা করছিল এই বছর আমরা তো 1 লক্ষ টাকা প্রফিট করব। বছর শেষে সব ম্যাপে মুভে দেখা গেল যে ওই কি বলে ওই ব্যবসা 90,000 টাকা কি করছে, প্রফিট করতে পারছে। এখানে কি হলো, প্রথমে তার চিন্তা করছিল 1 লাখ টাকা করবো, ওই হিসেবে প্ল্যান করছিল, কিন্তু বছর শেষে 90,000 টাকা প্রফিট করতে পারছে।
10,000 টাকা কিন্তু তাদের অ্যাকচুয়াল প্ল্যান থেকে কম তারা প্রফিট করতে পারছে, তাই না? এখন বছর শেষে তারা চিন্তা ভাবনা করতেছে, ভাই কি জন্য 10,000 টাকা কম হইলো, কোন কোন জায়গায় আমাদের মিস্টেক ছিল, কোন কোন জায়গায় আমাদের ভুল ছিল। এই ভুলগুলো চিন্তা ভাবনা করা, এগুলোকে রিফ্লেক্ট করা, এই জিনিসগুলো দেখা, এটাকেই বলা হয় কন্ট্রোলিং। ঠিক আছে, কন্ট্রোলিং বলতে একটু ডাইরেকশন ম্যানেকশন মতো মনে হয়। কন্ট্রোলিং মানে নিয়ন্ত্রণ, ওরকম কিছু না, এটা একটু ডিফারেন্ট জিনিস, নাম নাম মিলানের একটা ডিফারেন্ট নাম দিলে ভালো হইতো, আমার মত এটা। পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যাদি সম্পূর্ণ হয়েছে কিনা তা পরিমাপ, বিচ্যুতি ঘটলে তার কারণ নির্ণয়, বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলে। এটি ব্যবস্থাপনার প্রক্রিয়ার সর্বশেষ কাজ, মানে এরপর আর কোনো কাজ নাই। এটি আছে, কিন্তু সেটা আমি পরে এক্সপ্লেন করতেছি কিভাবে আছে সেটা বলতেছি, মানে ডাইরেক্টলি কোনো কাজ নেই। এটি একটি পিরিয়ডিক্যাল কাজ, এটা মানে প্রতিদিন করা লাগে এমন না, সবসময় করতে হয় এমন না। একটা নির্দিষ্ট মাসের শেষে বা 3 মাস শেষে, 4 মাস শেষে বা 6 মাস শেষে বা 1 বছর শেষে বা 10 বছর শেষে এই কাজটা করা হয়। এক 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 কোম্পানিতে একভাবে কাজটা করা হয়ে থাকে, এক সময় করা হয়ে থাকে। এক্ষেত্রে পূর্ব নির্ধারিত মানের সাথে কার্যফলের তুলনা করা হয়। বিচ্যুতি ঘটলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাই এই ক্ষেত্রে মুখ্য। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সটে আসলো স্কোপ অফ ম্যানেজমেন্ট। এটা একটা আনইম্পর্টেন্ট টপিক, এই টপিকের ব্যাপারে কথা বলতে যাই ওই টপিক গুলো উল্টাপাল্টা করে ফেলছি। আচ্ছা, ব্যবস্থাপনা আসলে কোন জায়গায় কাজে লাগে? আচ্ছা, স্কোপ বা আওতা, এটা একটু বুঝতে আমার সমস্যা হইতো। এই জিনিসটাকে আমি এমন বুঝছিলাম যে স্কোপ বলতে ব্যবস্থাপনাটা কোন কোন জায়গায় কাজে লাগে। ফর এক্সাম্পল, একটা তেল যেটা মাথায় দেয়, ওই তেলটা কিন্তু মাথায় দেওয়ার জায়গায় কাজেই লাগে। মাথায় দিব, মাথা ঠান্ডা হবে। ওই তেলটা কিন্তু খাওয়ার না। ফর এক্সাম্পল নাবপ্রাত্তা তেল, হ্যান ত্যান বিভিন্ন আইস কুল তেল আছে না, ওইগুলো, ওটা কিন্তু আমি খাইতে পারবো না। আবার কিছু তেল আছে হচ্ছে মাথায় দেওয়া যায়, খাওয়াও যায়, সরিষার তেল, অলিভ অয়েল, ঠিক আছে। বা কিছু তেল আছে শুধু খাওয়ার, যেমন সোয়াবিন তেল। তো এবার এক একটা জিনিস এক জায়গায় কাজে লাগে, কিছু খাওয়ার, কিছু মাথায় দেওয়ার। এটা জাস্ট নর্মাল একটা সিম্পল এক্সাম্পল দিলাম। তো এই ব্যবস্থাপনা কোন কোন জায়গায় কাজে লাগে, কই কই ইউজ হয়, এই বিষয়ে আলোচনা করা হয়েছে এই টপিকে। এখান থেকে কোনো প্রশ্ন তেমন কিছু আসে না, জাস্ট একটা সম্মুখ ধারণা দেওয়ার জন্য এটা আমি শর্টে একটু আলোচনা করে চলে যাব। প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থাপনার আওতা, বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা ইউজ হয়। নর্মালি ব্যবস্থাপনা ইউনিভার্সাল আমরা আগেই পড়ে আসছি, এটা নিয়ে আমরা আলোচনা করবো লাস্টের টপিকে। সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান হতে স্কুল, কলেজ, পরিবার, হ্যান ত্যান, এখানে ব্যবস্থাপনার প্রয়োজন আছে। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, গভর্নমেন্ট, হ্যান ত্যান, এগুলোতে ব্যবস্থাপনার ব্যবহার হয়। ব্যবসায়ী সংগঠন, এখানে বলার কোনো কথাই নাই, ব্যবসায়ী সংগঠন ফর শিওর ব্যবস্থাপনা ব্যবহার হয়। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান, জাতিসংঘ, হ্যান ত্যান, সার্ক, বিভিন্ন যেগুলো আছে, বিশ্ব বাণিজ্য সংস্থা, হ্যান ত্যান, এগুলো সব জায়গায় ব্যবস্থাপনায় ব্যবহার হয়। ব্যবস্থাপনা সর্বজনীন। আচ্ছা, কাজের দৃষ্টিকোণ হতে ব্যবস্থাপনার আওতা, প্রতিষ্ঠান কি 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 কাজে ব্যবহার হয় শর্টে আমরা আলোচনা করে বের হয়ে যাই। প্রাতিষ্ঠানিক পরিচালনা, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অবশ্যই ব্যবস্থাপনা ইউটিলাইজ করতে হবে। খ, ব্যবস্থাপকদের ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা, ঠিক আছে। গ, শ্রমিক কর্মী পরিচালনা, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। 3, কৌশল প্রয়োগের ভিত্তিতে আওতা, এগুলো আসলে মানে না থাকলেও ওই তো উদয় উদয় লিখে রাখছে, এগুলো নিয়ে আমি আলোচনা করবো না, জাস্ট আছে থাক। কার্য বিভাগের দৃষ্টিকোণ হতে ব্যবস্থাপনার আওতা, তো ব্যবস্থাপনার কার্য বিভাজন করে, ঠিক আছে। তো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কি করে, কৌশল দেয়, এটাই এর ব্যবস্থাপনার কাজ, এই কারণে এটা আর কি এক্সপ্লেন করা হয়েছে। আচ্ছা, 3 নাম্বার নিয়ে লাস্টে আলোচনা করলাম, আবার 4 নাম্বারের পর। 5, স্তর ভেদে ব্যবস্থাপনার আওতা, স্কোপ অফ ম্যানেজমেন্ট ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ লেভেলস। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে উচ্চতর হতে শ্রমিক কর্মী তত্ত্বাবধানের স্তর পর্যন্ত বিস্তৃত। স্তরভেদে ব্যবস্থাপনাকে সর্বোচ্চ স্তর, মধ্য স্তর ও নিম্ন স্তর এ ভাগ করা যায়। এ বিষয়ে আমরা পরে আরো আলোচনা করবো। আচ্ছা, একটা কথা বলতে আমি ভুলে গেছি, এই যে বিভিন্ন ফাংশনস অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার কার্যাবলী, প্ল্যানিং, অর্গানাইজিং, পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান,
এগুলো থেকে প্রশ্ন আসে যে ভাই উদ্দীপকে বলে যে একটা সংগঠনের একটা ছেলে চিন্তা করতেছে ব্যবসা শুরু করবে, 10,000 টাকা নিয়ে ব্যবসা কাজে লাগছে, কাজে নাম চিন্তা ভাবনা করতেছে কিভাবে ব্যবসা করবে। তারপরে গ নাম্বারে লেখা আছে ওই ছেলেটা কি কাজ করতেছিল, ওই ছেলেটা কি করতেছিল, প্ল্যানিং করতেছিল, সরি পরিকল্পনা করতেছিল। তখন কি করতে হবে, প্রথম প্যারায় লিখতে হবে সেই ছেলেটা পরিকল্পনা করতেছিল। তারপরে দ্বিতীয় লাইনে লিখতে হবে ভবিষ্যতে কি করা হবে তা আগাম ঠিক করাকেই পরিকল্পনা বলে, মানে পরিকল্পনা ডেফিনেশন লিখতে হবে। তারপরে কিছু ইনফরমেশন লিখে দিতে হবে ওই প্যারাতেই, যদি গ নাম্বার প্রশ্ন আসে। তবে লাস্টে লিখতে হবে সে চিন্তা ভাবনা করতেছিল, চিন্তা ভাবনা করা তো পরিকল্পনার কাজ, সে চিন্তা করতেছিল কেমন ব্যবসা করবে, এটাও পরিকল্পনার কাজ। এই কারণে কি সে পরিকল্পনা করতেছিল। 3 নাম্বারে হলে লাস্টে আরেকটু উপসংহার মেরে দিতে হবে। এটাই আর কি, সহজ জিনিস ভাই, বেশি প্যারা নেওয়ার কিছু নাই। কিছু জিনিস মুখস্থ করতে হবে, কিছু জিনিস বুঝতে হবে, ঠিক আছে? সব জিনিস যদি বুঝতে যান, সব জিনিস বুঝে বসে থাকতে চান, তাহলে হুদাই সময় নষ্ট। সব জিনিস মুখস্থ করতে চান না বুঝে, তাহলে আপনি একটা বোকা, ঠিক আছে? মানে বোকা বলতেছি না, যদি যে করবে সে বোকা, ঠিক আছে? আচ্ছা, স্কোপ অফ ম্যানেজমেন্ট পড়লাম। ম্যানেজমেন্ট সাইকেল, ম্যানেজমেন্ট সাইকেল হচ্ছে ম্যানেজমেন্টটা এমন না যে ভাই একবার হয়ে শেষ হয়ে যায়। ম্যানেজমেন্টে প্রথমে আমরা পরিকল্পনা করে মানুষ, পরিকল্পনা করার পর পরিকল্পনা অনুযায়ী সংগঠন ঠিক করে কার নিচে কে থাকবে, কে কেমনে কাজ করবে এটা ঠিক করে। তো ওই বিভিন্ন সংগঠনে কে কোন জায়গায় কোন মানুষ ওই জায়গার জন্য বেস্ট মানুষকে খুঁজে বের করাটা হচ্ছে কর্মসংস্থানের কাজ। কর্মসংস্থান করা হয় এখানে যেমন ফিগারে দেখতে পাচ্ছি। তারপর ওই মানুষদের নির্দেশনা দেওয়া হয়, ভাই তুমি ঠিকভাবে কাজ করো, এন করো তেন করো, এইভাবে করো ওভাবে করো। তবে পেশো না, তারা যেন ওই ঠিকভাবে কাজ করে এই জন্য তাদের মোটিভেট করা হয়। কিভাবে মোটিভেট করা হয় আমরা মোটামুটি আলোচনা করলাম। এই তারপরে তারপরে সমন্বয়, দেখা যাচ্ছে মোটিভেশন দিলাম হ্যান ত্যান, এক ডিপার্টমেন্ট উৎপাদন করে করে ফাটাই ফেলতে হবে যে ডেফিনেশন দিলাম, আরেক ডিপার্টমেন্ট পারতেছে না, তাদের সমন্বয় হবে না। এই সমন্বয় করা, তারপরে নিয়ন্ত্রণ করা, যে ভাই লাস্টে চিন্তা ভাবনা করা আচ্ছা প্রথমে যে আমি প্ল্যান করছিলাম ওই প্ল্যান অনুযায়ী আমি কাজ করতে পারছি কিনা। আর নিয়ন্ত্রণ শেষে আবার কিন্তু পরিকল্পনায় চলে যাওয়া হয়, ঠিক আছে ভাই এইবার যা হওয়ার হয়েছে, নেক্সট টাইম আমরা ঠিকভাবে কাজ করবো। এটাকেই আর কি ব্যবস্থাপনার সাইকেল বলা হয়। কি ব্যবস্থাপনা চক্র, এখানে কি লেখা আছে পড়ি। ব্যবস্থাপনা চক্র বলতে ব্যবস্থাপনা প্রক্রিয়ার অধীন কার্যসমূহের চক্রাকার আবর্তিত হওয়াকে বোঝায়। ব্যবস্থাপনা হলেও কতিপয় ব্যবস্থাপনা হলেও না, হলো হবে, লয়কার হবে। আচ্ছা মাফ করে দেন ভাই, আমারে এখানে চেঞ্জ করতে গেলে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। হলো কতিপয় কার্যের সমষ্টি, প্রতিষ্ঠান যতদিন চলে ততদিন তা অবিরাম আবর্তিত হতে থাকে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভেরিয়াস লেভেলস অফ ম্যানেজমেন্ট, এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। 50% প্রশ্ন আসে ফাংশনস অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার কাজের দিক, ওই প্ল্যানিং অর্গানাইজিং হ্যান ত্যান, এগুলো থেকে 50% ঘ নাম্বার প্রশ্ন আসে এই যে লেভেলস অফ ম্যানেজার। এটা মানে খুবই সহজে পড়া যায়, খুবই সহজ জিনিস বলতেছি। লেভেল অফ ম্যানেজমেন্ট 3 ধরনের মোটামুটি হয়। এক হচ্ছে উচ্চ পর্যায়ে ম্যানেজার, টপ লেভেল ম্যানেজার, সিইও টাইপের, পুরা কোম্পানি একবারে চালায় এরা, পুরা কোম্পানির দিক নির্দেশনা দেয় এইভাবে কাজ করবে, এইভাবে কোম্পানি চলবে। এরা হচ্ছে টপ লেভেল ম্যানেজার। মিড লেভেল ম্যানেজার হচ্ছে যারা হচ্ছে টপ লেভেল ম্যানেজার যে চিন্তা ভাবনা করছে, বলছে এই পজিশনে এমনি পজিশন পলিসি আমরা এত, আমরা এই 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 কাজ করবো ওই কাজ করবো, এই কথাবার্তা তাদেরকে শুনে শুনে তারা লোয়ার লেভেল ম্যানেজার যারা আছে, তার নিচে যারা আছে, তাদেরকে কি করে বলে এই তুমি এমনি এমনি কাজ করো, অমনি এমনি কাজ করো। এরা হচ্ছে মিড লেভেল ম্যানেজার, মিডল পার্সন। তারপরে কি আসে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। নিম্ন পর্যায়ে বলতে তাদেরকে ছোট করে দেখা হচ্ছে এমন না, তারা একবার ফিল্ড লেভেল ওয়ার্কার, যারা একবারে ফ্যাক্টরিতে কাজ করতেছে, যারা একবারে প্রপারলি সেলস করতেছে। এই যে ওয়ার্কার দ্বারা আছে, ওয়ার্কার, তাদেরকে ডাইরেক্ট ফিল্ড লেভেল ওয়ার্কার, মানে একবারে যারা মাঠে ময়দানে কাজ করতেছে এমন মানুষদের যারা লিড দেয়, এমন মানুষদের যারা ম্যানেজ করে, তারা কি লোয়ার লেভেল বা ফার্স্ট লাইন ম্যানেজার। তো এই 3 ধরনের ম্যানেজার দিয়ে প্রতিষ্ঠান গঠিত। এই 3 ধরনের ম্যানেজারের ডেফিনেশন গুলো এখানে বলা আছে, ডেফিনেশন গুলো আমি পড়বো। তার আগে আমি একটা ছক দেখাই দিই।
এই উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনা, মধ্য পর্যায়ে ব্যবস্থাপনা, নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনা, এই পিরামিডে বলা আছে। এখন উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনার মধ্যে কারা 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 পড়ে? চেয়ারম্যান, পরিচালনা পরিষদ, ব্যবস্থাপনা পরিষদ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক প্রমুখ। আচ্ছা, মধ্য পর্যায়ে ব্যবস্থাপনা, বিভাগীয় ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার প্রমুখ। এগুলো মুখস্থ রাখতে হবে। ভাই আমার কথা শোনেন, এগুলো মুখস্থ করে নেন, জীবনে বেঁচে যাবেন। ঠিক আছে? কারণ এই নামগুলো মেনশন করে অনেক সময় আসে যে এটা কারা, এ কি করে, হ্যান ত্যান। তো মুখস্থ থাকলে খুবই ইজি হয়। নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা, ফোরম্যান, সুপারভাইজার ইত্যাদি। আচ্ছা, আমি এখন এগুলো একটু ডেফিনেশনটা পড়ে নেক্সট টপিকে চলে যাব। প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে নির্বাহীদের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। ঠিক আছে? এই ডেফিনেশনটা মুখস্থ থাকতে হবে এবং এই ইনফরমেশন গুলো মুখস্থ রাখতে হবে। যেমন এই যে কোম্পানি পরিচালক মন্ডলী হ্যান ত্যান, যেটা এখনই আমরা পড়লাম, এইগুলো মুখস্থ রাখতে হবে, মনে থাকতে হবে ফর শিওর ভাই, ভুল করেন না। এ পর্যায়ে ব্যবস্থাপক প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণ করেন। তো প্রশ্নে আসতে পারে নীতি নির্ধারণ যারা করে তারা আসলে কোন লেভেলে ম্যানেজার, খ নামের প্রশ্ন আসতে পারে। তো তখন কি করতে হবে? ডেফিনেশনটা দিতে হবে। ঠিক আছে? তারপরে কি করতে হবে? তারপরে এই দুটো জিনিস লিখে দিতে হবে বা একটু মাথা খাটায়, যে কথাগুলো বললাম, তারা পলিসি মেক করে, তারা পুরো কোম্পানি চালায়, তারা হচ্ছে মেন, তারাই মাথা, তারাই কি মোড়ল, হ্যান ত্যান বহুত কিছু, এগুলো লিখে দিলে ইনশাল্লাহ 2-2 পাওয়া যাবে। আচ্ছা, মিড লেভেল ম্যানেজার। এখন আমরা 2 নম্বরে আসি, মিড লেভেল ম্যানেজার বা মধ্য পর্যায়ে ব্যবস্থাপক। উচ্চ পর্যায়ে গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ে ব্যবস্থাপকগণের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায়ে কাজ করে তাকে মধ্য পর্যায়ে ব্যবস্থাপক বলে। মোটামুটি সহজ ভাষায় বুঝাই দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, যেমন বিভাগীয় ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার, যেটা এখানে বলা আছে সুন্দর করে। আচ্ছা, এই পর্যায়ে উচ্চ নিম্ন পর্যায়ে ব্যবস্থাপকদের মধ্যে সেতু বন্ধন তৈরি হয়। ঠিক আছে? ইন্টার কমিউনিকেশন, সেতু বন্ধন। ওই ওখানে আছে, এই এখানে আছে, মাঝখানে আছে কে? মাঝখানে মিডল ম্যানেজার। হ্যাঁ, তারপরে কি? নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনা, লোয়ার লেভেল অর ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। মধ্য পর্যায়ে ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও নীতি কৌশল। মাঠ পর্যায়ে ব্যবস্থাপনাকে নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনা বলে। এ পর্যায়কে তত্ত্বাবধায়ন পর্যায়, সুপারভাইজারি লেভেল নামেও আখ্যায়িত করা হয়। এ পর্যায়ে ব্যবস্থাপকরা ব্যবস্থাপনার স্তর সব থেকে নিচে অবস্থান করে। এরা হচ্ছে ব্যবস্থাপনা স্তরের সবচেয়ে নিচে, লোয়ার লেভেল, এর উপরে এদের নিচে আর কেউ নাই। আচ্ছা, এখন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করি। এটা আমার একটা ফালতু টপিক লাগে, যে ভাই আজারে আজারে এটা ঢুকাই দিছে, এটা প্রয়োজন ছিল না। আমাদের এটা সেকেন্ড লাস্ট টপিক, এটা নিয়ে আমরা নর্মালি আলোচনা করি। ব্যবস্থাপনা ইজ ম্যানেজমেন্ট আ প্রফেশন। ম্যানেজমেন্ট কি একটা প্রফেশন কিনা? আচ্ছা, পেশা বলতে আমরা নর্মালি যে কাজ করে তাকে পেশা বলা হয়, কিন্তু আসলে রিয়েল মানে অ্যাকচুয়ালি মানে যেটা আর কি কথা, মানে যেটা আর কি এক্সিস্ট করে, সেটা হচ্ছে পেশা হইতে হলে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, যে এই সবগুলা মিট করতে হবে। এইখানে দেখেন এই ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে, 5-6টা ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া যদি সবগুলা মিট আপ করে তাহলে ওই জিনিসটাকে পেশা বলা যেতে পারে। পেশা এই সবগুলা ক্রাইটেরিয়া মিট আপ করে কিছু কিছু জিনিস, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, এগুলা এই সবগুলা ক্রাইটেরিয়া মিট আপ করে। ঠিক আছে? তো এই কারণে তাদেরকে পেশা বলা যেতে পারে। কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে এর কিছু কিছু ক্রাইটেরিয়া, ব্যবস্থাপকদের ক্ষেত্রে এর কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ব্যবস্থাপকরা মিট আপ করতে পারে, বা কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ব্যবস্থাপকরা মিট আপ করতে পারে না। এই কারণে ব্যবস্থাপনাকে প্রপারলি কি বলে, প্রফেশন বলা যায় না। তো এইখানে একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজন ছিল, এই কারণে বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে? তো এইগুলো একটু পড়ে নিতে হবে, পড়ে আমি আর শোনাবো না বাচ্চাদের মতো। তো মেইনলি অনেক সময় খ নাম্বারে প্রশ্নটা আসে যে ব্যবস্থাপনা কি প্রফেশন কিনা। তখন এই প্রথম এখানে যে বোল্ড করে দিছি এই ভাষাটা লিখতে হবে, নেক্সট আসে লাস্টে যে বোল্ড করে দিছি এই ভাষাটা লিখতে হবে। এই 2 লাইন লিখে দিলে 2 মার্ক ইনশাআল্লাহ কনফার্ম, ইনশাআল্লাহ কাটার কোনো সুযোগ নাই। ছোট মনে হইলেও এটা দিয়ে মার্ক পেয়ে যাবেন, কারণ টু দা পয়েন্ট কথা। এখন এর বেশি আর এক্সপ্লেন করার কোনো প্রয়োজনই নেই।
যদি এক্সটেনশন করা যায় এই ভাষাটা লেখার পর, সমস্যা নেই। আচ্ছা, কি লেখা আছে একটু পড়ে শুনি। বিশেষ ডিগ্রি সম্বলিত ব্যক্তিবর্গ যারা রাষ্ট্র রাষ্ট্র স্বীকৃত নিজস্ব সংঘের সদস্য হয়ে নির্দিষ্ট আচরণ বিধি মেনে কোনো ব্যক্তিকে লিপ্ত কোনো বৃত্তিতে লিপ্ত থাকে তাদেরকে ওই কাজ বা বৃত্তিকে পেশা বলে। নিজে বুঝায় ভাই, এই ডেফিনেশন পড়লে আমার মাথা তাতমাত ভেঙে যায়, নিজেই ভুলে যাই। তো ভাই, যা ডেফিনেশন, নিজের মতো ডেফিনেশন বানাইতে অনেক কষ্ট, সময় লাগে, হ্যান ত্যান। তো এই একটা ডেফিনেশন মুখস্থ করে নিলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে কাজ। মানে আমার মেন কথা হচ্ছে, আমি আমার এইচএসসি লাইফে হুদাই 3-4 জায়গায় 3-4টা বই দেখে দেখে অনলাইন ঘাইটে ঘুটে, তখন চ্যাট জিপিটি ছিল না 22 সালে, চ্যাট জিপিটি 22 সালের শেষের দিকে আসছে যতদূর মনে আছে, আসলেও আমার মনে ছিল না। তো তখন মানে অনেক সময় নষ্ট করছি যে ভাই একটা ডেফিনেশন 10-15 মিনিট লাগাচ্ছি যে এই ডেফিনেশন, বেস্ট ডেফিনেশন, নিজের মতো ডেফিনেশন লিখবো, সহজ ডেফিনেশন লিখবো। অথচ ওই 10 মিনিট লাগায় যদি আমি জিনিসটা মুখস্থ করে নিতাম তাহলে 2 বছরে ভুলতাম না, ঠিক আছে? তো এই জন্য আমি বারবার মানুষকে নিষেধ করি, ভাই তুমি বোঝার পর ভাই ডেফিনেশন মুখস্থ করে নাও, এত 4-5 জায়গায় দেখার প্রয়োজন নাই, মুখস্থ করে নিলে শেষ। আচ্ছা, অবশ্যই বোঝার পর। বর্তমানকালে ব্যবস্থাপনা সুসংবদ্ধ জ্ঞানের সাথে অনেকটা সম্পৃক্ত হলেও ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী ইত্যাদি ব্যক্তিবর্গের ন্যায় এর কোনো রাষ্ট্র স্বীকৃত সংঘ নাই। তাই ব্যবস্থাপনাকে সম্পূর্ণ পেশা বলা যায় না। সম্পূর্ণ পেশা না, কারণ সবগুলা ক্রাইটেরিয়া মিট আপ করে না। সোজা কথা, ইজি কথা, শেষ কথা, ঠিক আছে? আচ্ছা, আমাদের লাস্ট টপিক এখানে চলে আসি। ইউনিভার্সালিটি অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কেন ইউনিভার্সাল? এখান থেকে মাঝে মাঝে খ নাম্বারের প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা খ নাম্বার প্রশ্ন, ঠিক আছে? ব্যবস্থাপনা সর্বজনীনতা বলতে সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার আবশ্যকতা বা ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতাকে বোঝানো হয়ে থাকে। ব্যবস্থাপনা যে সব জায়গায় প্রয়োজন হয়, সব জায়গায় এটা ব্যবহার হয়, এই কথাটা এখানে বলা হয়েছে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে। আচ্ছা, গ্রিক দার্শনিক সক্রেটিস প্রায় 2500 বছর পূর্বে গ্রিক সভ্যতাকে গ্রিক সভ্যতা কালে তিনি ব্যবস্থাপনাকে সর্বজনীন ব্যবস্থাপনা সর্বজনীন ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল এই বিষয়টি তুলে ধরেছিলেন। ছোট পরিবার ও ব্যবসায় থেকে শুরু করে বৃহদায়তন বহুজাতিক কোম্পানি ও রাষ্ট্র সবাই তারা লক্ষ্যে পৌঁছাতে সম্পাদনের কার্যকর ব্যবহারের চেষ্টা চালায়। সবাই লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্পদ যা আছে, সব মানে বস্তুগত যা মেটেরিয়ালস গুলো আছে, যেটা পড়লাম, ঠিকভাবে ইউটিলাইজ করার চেষ্টা করে। সবাই যখন চেষ্টা করে, সবাই ম্যানেজমেন্ট করে, তো ম্যানেজমেন্ট সব জায়গায় ইউজ হয়, এটা হচ্ছে বলা হয়েছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এই জন্য সর্বত্রই ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজসমূহ আবশ্যক বিবেচিত হয়, তাই বলা হয় ব্যবস্থাপনা সর্বজনীন। প্রথমে আমরা একটা দাবি করলাম যে ব্যবস্থাপনা সর্বজনীন এর মাধ্যমে, আর পরে এটাকে আমরা এক্সপ্লেন করলাম। তো যদি খ নাম্বারে প্রশ্ন আসে তো আপনারা কি করবেন, প্রথমে এই লাইনটা লিখবেন, তারপরে মাঝখানে একটা প্যারা দিবেন, ফাঁকা দিবেন, প্যারা মানে ফাঁকা। তো এক লাইনে এক প্যারাগ্রাফ বা একটা শব্দগুচ্ছ বা সেন্টেন্স গুচ্ছ দেওয়ার পর একটা ফাঁকা দিয়ে নেক্সটে আবার শব্দগুচ্ছ বা সেন্টেন্স শুরু করাকে প্যারা বলে। আশা করি আপনারা জানেন এই কথাটা। আচ্ছা, তারপরে এটা সুন্দরভাবে লিখে দিলেন, স্টার বা লেখার প্রয়োজন নেই, স্টার এখানে লিখছে যাতে আপনারা সহজে বুঝতে পারেন, পড়তে পারেন, ঠিক আছে? তারপরে এখানে সুন্দরভাবে লিখে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আজকের মতো এইটুকুই, চ্যাপ্টার আমাদের এক ভিডিওতে শেষ ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।